যদি বর্ষার পরে ঘন সবুজ ডুয়ার্সের প্রকৃতিকে অনুভব করতে চান, অথবা জাস্ট শহরের কোলাহল থেকে দুদিন দূরে গিয়ে নিজের ফ্যামিলির সাথে কিছু সুন্দর সময় কাটাতে চান, অথবা যদি চান ডুয়ার্সের গভীর অরণ্যের মধ্যে থেকে জঙ্গলের কিছু বন্য প্রাণীর দর্শন পেতে, তাহলে কিন্তু আপনার নেক্সট ট্রিপে ডেস্টিনেশন হতে পারে কালীপুর। আজকের এই ব্লগের পটভূমি রচিত হয়েছিল 2017 সালে, যখন আমি প্রথমবার মেদলা ওয়াচ টাওয়ারে এসেছিলাম। সেই সময় এই কালীপুর ইকো ভিলেজ জাস্ট ওপেন হয়েছিল। আমরা যেহেতু বুকিং করিনি এখানে, তাই আমাদের এখানে স্টে করা হয়নি, কিন্তু ইচ্ছা ছিল এখানে কখনো আমরা স্টে করব। আজ 2025-এ এসে সেই সুযোগ হলো। এই কালীপুর ইকো ভিলেজ গরুমারা রিজার্ভ ফরেস্টের জলপাইগুড়ি ডিভিশনের আন্ডারে, এবং এটি লাটাগুড়ির থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে অবস্থিত। বাগডোগরা থেকে কালীপুরের দূরত্ব 85 কিলোমিটার। আমরা শিলিগুড়ি থেকে এসেছি, শিলিগুড়ি থেকে এখানে পৌঁছাতে সময় লেগেছে 2 ঘন্টা। আপনি যদি নিউ মাল জাংশন থেকে আসেন তাহলে এখানে পৌঁছাতে আপনার সময় লাগবে মোটামুটি 40 মিনিট। যদি আপনি চালসা থেকে আসেন তাহলে মোটামুটিভাবে সময় লাগবে আপনার 20 মিনিট। আজকের জার্নি আমরা শুরু করি সকাল 11:30টায় শিলিগুড়ি থেকে। 12টা 15 নাগাদ আমরা গাজলডোবা পৌঁছাই এবং সেখানে আমাদের ফার্স্ট হল্ট হয় এবং সেখানে আমরা ব্রেকফাস্ট করি। তিস্তা ব্যারেজ ক্রস করে আমরা ক্যানেলের পাশ বরাবর এগিয়ে চলতে থাকি লাটাগুড়ির দিকে। এরপর লাটাগুড়ি পৌঁছে লাটাগুড়ি স্টেশনের কাছে আমরা রাইট টার্ন নিই এবং সেখান থেকে এই কালীপুর ইকো ভিলেজে পৌঁছাতে আমাদের সময় লাগে মোটামুটিভাবে 20 থেকে 25 মিনিট। আমরা এখানে আমাদের স্টে করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেখান থেকে। সেই ওয়েবসাইটের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনিও চাইলে বুক করতে পারেন। এখানকার রুমের ভাড়া কত এবং এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টে কি কি খাবার সার্ভ করা হয়েছিল সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব। ব্লগটিতে সাথে থাকুন। লাটাগুড়ি অবধি পৌঁছাতে কোনো সমস্যা হয়নি, গুগল ম্যাপ ঠিকঠাক কাজ করছিল, কিন্তু তারপরে গুগল ম্যাপ হঠাৎ করেই কাজ করা বন্ধ করে। তো একটু প্রথমে সমস্যা হয় রাস্তা চিনে আসতে। তারপর আমরা এই ইকো ভিলেজের যিনি কেয়ারটেকার অমলবাবু, তাকে আমরা ফোন করি। তো তিনি আমাদের খুব সুন্দরভাবে গাইড করেন এবং আমরা এই কটেজে পৌঁছাই 2:30টার সময়। তখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিল এবং লাঞ্চের পরেই আমাদের মেদলা ওয়াচ টাওয়ার যাওয়ার কথা ছিল। সুতরাং আমরা তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিলাম এবং তারপর আমরা মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখান থেকে মেদলা ওয়াচ টাওয়ারের জার্নিটাও ভীষণ সুন্দর। এখান থেকে আমরা একটি মোষের গাড়ি নিয়ে মেদলা ওয়াচ টাওয়ার অবধি পৌঁছাই। এখান থেকে মেদলা ওয়াচ টাওয়ারের ডিস্টেন্স মোটামুটিভাবে 500 মিটার, কিন্তু জার্নিটা ভীষণ এক্সাইটিং ছিল। গরুর গাড়িতে যাচ্ছি ওয়াচ টাওয়ার থেকে, যদি গন্ডা দেখতে পাই তাহলে খুবই ভালো হয়। আর কি কি আমার ভালো লাগছে। পড়াশোনা করবে তো বাড়ি গিয়ে? তো এখন মেদলা ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে খুব জোরে কথা বলা যাবে না, কারণ অ্যানিমেলস যারা আছে তারা কিন্তু আমাদের কথা খুব সহজেই শুনতে পায়। শুনলাম যে গন্ডার দেখা যাচ্ছে, তো দেখা যাক আমরা পৌঁছে দেখতে পাই কিনা। দুটো তিনটে আছে।
আমরা যখন মেদলা ওয়াচ টাওয়ার পৌঁছাই তখন ঘড়িতে সময় 4। বছরের এই সময়ে এখানে কিন্তু ট্যুরিস্ট যথেষ্টই থাকে, কিন্তু এবার ট্যুরিস্ট একটু কম। ওয়াচ টাওয়ার পৌঁছেই প্রথমেই আমরা অনেক দূরে 3টি গন্ডারকে দেখলাম, কিন্তু অনেক দূরে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তারপর কিছুটা সময় এগোতেই হঠাৎ করেই আমরা দেখলাম যে মূর্তি নদীর পাশের যে গ্রাসল্যান্ড সেখান থেকে একটি পূর্ণবয়স্ক গন্ডার এবং তার সাথে তার শিশু দুজনে হঠাৎ করেই বেরিয়ে এলো এবং তারা ধীরে ধীরে মূর্তি নদী ক্রস করলো। এরপরে হঠাৎই জঙ্গল থেকে এক পাল বাইসন বেরিয়ে এলো এবং তারা ধীরে ধীরে সল্ট পিটের দিকে এগিয়ে চলল। তারপরে একদল ওয়াইল্ড বোর এলো এবং সেখানে আমরা তারপরে টোটাল 5টি গন্ডার দেখলাম। এটাই ছিল আমাদের আজকের জার্নির সবথেকে বড় প্রাপ্তি। প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই কালীপুর ইকো ভিলেজে আগে কিন্তু একটা এলিফ্যান্ট সাফারি ছিল এবং সেটা সকালে হতো। এখানে যারা স্টে করতেন তারা সকালে এলিফ্যান্ট সাফারিতে বেরোতে পারতেন, কিন্তু কোভিডের পর থেকে এই এলিফ্যান্ট সাফারি বন্ধ হয়ে গেছে। যদিও মেদলা ওয়াচ টাওয়ারের পাশে যে হাতিশালা আছে সেখানে কিন্তু এখনও 4টি পূর্ণবয়স্ক হাতি এবং একটি শিশু তারা কিন্তু এখনও আছে, কিন্তু এখন আর এলিফ্যান্ট সাফারি হয় না। আমরা সন্ধ্যে 5টার সময় মেদলা ওয়াচ টাওয়ার থেকে ইকো ভিলেজে রিটার্ন করলাম। এরপর ইভিনিংয়ে স্ন্যাক্সে ছিল চা, তার সাথে ভেজ পকোড়া, আর ডিনার ছিল রাত্রে 8টার সময়। ডিনারে আমাদের সার্ভ করা হয়েছিল ভাত, ডাল, পাঁপড়, স্কোয়াশের সবজি আর তার সাথে চিকেন। আমরা মোটামুটিভাবে 10টা সাড়ে 10টা নাগাদ ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে ইচ্ছা আছে একবার হেঁটে মেদলা ওয়াচ টাওয়ারের দিকে আরেকবার যাওয়ার, যাতে সকালে পরিবেশটা কেমন হয় এবং সকালে যদি কোনো সাইটিং হয় সেই আশা নিয়ে আমরা সকালে আরেকবার বেরোবো। না, টাচ করবো না। আমরা টোটাল 2টি কটেজ বুক করেছিলাম। পার কটেজ পার নাইট চার্জ ছিল 2000 টাকা এবং জিএসটি নিয়ে টোটাল পড়েছিল আমাদের 2240 টাকা। রুম দুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এর ইন্টেরিয়র ডেকোরেশন ছিল ছিমছাম। কটেজের ওয়াশরুম দুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। যেহেতু এখানে অনেকটা খোলা জায়গা ছিল তাই বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করেছে। পরের দিন সকালে আমরা হেঁটে আবার মেদলা ওয়াচ টাওয়ার গেছিলাম, কিন্তু সকালে একটি হরিণ ছাড়া আর বিশেষ কোনো জীবজন্তু কিন্তু আমরা দেখতে পাইনি। ব্রেকফাস্ট করলাম আমরা লুচি, ছোলার ডাল এবং সাথে অমলেট দিয়ে। ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে পারেন। আমার এই চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি